মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ক্ষমা না চাইলে পা না ধরলে ফেরত নেওয়ার কোনো ব্যাপার নেই। আর এদিকে খুব স্পষ্টভাবে উষারানী মণ্ডলের স্বামী জানাচ্ছেন প্রয়োজনই যদি মনে করে তৃণমূল তাদেরকে প্রয়োজন আছে তাহলে তারা ওকে, কিন্তু আদারওয়াইজ ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। দলের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব ভোটের সময় বসিরহাট কেন্দ্রে দেখুন, এটা গোষ্ঠীদ্বন্দ্ব আমি বলবো না, একজন বিধায়ক বিপথে চলে গেছে। একজন বিধায়ক কোথায়? তিনি তো বলছেন যে কতজনে মিলে অপমান করেছেন। আমি আপনাকে বলি, একজন বিধায়ক আজকে আমাদের মাননীয় চেয়ারপারসন, মুখ্যমন্ত্রী চেয়ারপারসনই বলবো, কারণ উনি মুখ্যমন্ত্রী হিসেবে না, চেয়ারপারসন হিসেবে সভা করছেন। উনি যে বক্তব্য রেখেছেন তারপরে মুখপাত্র হিসেবে আমাদের নতুন করে কিছু বলার থাকে না। দিদি পরিষ্কার করেই বলে দিয়েছেন যে একেবারে ক্ষমা চাইলে তবেই ভেবে দেখতে পারি। এই রকম উষারানী মণ্ডল তৃণমূল কংগ্রেস লক্ষ লক্ষ তৈরি করতে পারে এই সমস্ত। কিন্তু এই ভোটের সময় যে বসিরহাট কেন্দ্রে 51% ভোট রয়েছে শুধুমাত্র হিন্দু ভোট, সেই ভোটের আগে উষারানী মণ্ডলের মতো একজন বিধায়ক এবং তিনি আরো কয়েকজনের নাম করেছেন, তাদের এই যে দলের বিরুদ্ধে ক্ষোভ, এটা কি খুব মানে হেল্প করবে হাজী নুরুলকে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বসিরহাট কেন্দ্রের জনগণ অত্যন্ত সচেতন। তারা বুঝতেই পারছেন যে বিধায়িকা এই মুহূর্তে এই ইস্যুগুলো তুলে কার হাতে তামাক খাচ্ছেন এবং কাকে সমর্থন। মানে আপনি কি বলছেন বিজেপির কাছে যাচ্ছে? বিজেপি কি উষারানী মণ্ডলকে নিজেদের দলে নিচ্ছে? অঙ্কুর একটা পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার 10 সেকেন্ড দিন, 10 সেকেন্ড দিন। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে উনি নাকি 2047 পর্যন্ত বিকশিত ভারত না হওয়া, তখন তার বয়স হবে 96, না চা নেওয়া পর্যন্ত হবে না। আমাকে একটা কথা বলুন, আদবানিজিকে 75-এ মার্গদর্শকে পাঠিয়ে দেওয়া হলো, উনি এখন 73-96 হিসেব। আর একটা সবচেয়ে, এটা বিজ্ঞানের ছাত্র হিসেবে বলছি, উনি বলছেন 1000 বছরের করতে হবে, বলেছেন তো 1000 বছরের। আচ্ছা, আজকে আমাকে বলুন তো, দেশের ইকোলজি পৃথিবীর ইতিহাসে আপনি দেখুন গত 500 বছরে ইকোলজি থেকে শুরু করে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে যোগাযোগ থেকে শুরু করে বিজ্ঞান পর্যন্ত কিভাবে প্রতি 20-25 বছরে সাইকেলে পাল্টে গেছে। আপনি কিছু জানেন না? আপনি যে একজন ডাক্তার, আপনি ডাক্তার, এটা কি জানেন যে গণেশ ঠাকুরকে কিভাবে প্লাস্টিক সার্জারি করা হয়েছিল? আপনি তো জানেন না। তাহলে এইটা উনি যে পরমাত্মা সেটা কি আপনি জানেন? জানেন না। তাহলে এই বিষয়ে আলোচনা করে লাভ নেই। আমি আসবো ভারতীয় জনতা পার্টির কাছে, দর্শকরা জানেন এটা আশা করি। আমি আসবো বিজেপির কাছে। উষারানী মণ্ডলকে দলে নিচ্ছেন নাকি? না, আমাদের কাছে সেরকম খবর এখনো নেই। এটা ওদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এখানে আমাদের ঢোকারও কোনো ব্যাপার নেই। 75-25-এর গল্প কিনা সেটাও আমরা জানি না, সুতরাং কোনো মন্তব্য করা আমাদের উচিত নয়। তবে এই বসিরহাটে আপনাদের যথেষ্ট সমস্যা, যে রেখামাত্রকে আপনারা প্রার্থী করেছিলেন তিনি তো বলছেন আপনাদের দলের লোক, তার নাম করে আমাকে শেষ করতে দিন। দুদিন আগে সন্দেশখালীর একজন পঞ্চায়েতের সদস্য তৃণমূলের, তিনিই স্বীকার করেছেন যে হ্যাঁ সন্দেশখালীতে এই অত্যাচারগুলো হয়েছে। এবং বিধায়কের কথা বলছি, লোকসভা আমি বলছি স্বীকার করেছে। শুধু তৃণমূলের যারা রয়েছে তারা কিন্তু স্বীকার করছেন এখন আস্তে আস্তে যে সন্দেশখালীতে কি কি ঘটনা ঘটেছে এবং অত্যাচারগুলো হয়েছে, এটা কিন্তু স্বীকার করেছে। কিন্তু আর তৃণমূলের কথা যদি বলি, কুণাল ঘোষকে তো দুদিন আগে দেখেছি একবার চলে যাচ্ছেন আবার আসছেন, একবার চলে যাচ্ছেন একবার আসছেন, কত রকম কথা সুদীপ বন্দ্যোপাধ্যায় নামে তিনি বলছেন। সুতরাং এগুলো কোনো ইস্যু নয়, এগুলো কোনো, আমার মনে হয় এগুলো এখন বর্তমান যা এখন পশ্চিমবাংলার পরিস্থিতি, এগুলো কোনো ইস্যু কিন্তু হতে পারে না। আমি শুধু পেছনের চিত্রটা দেখছি, যখন মুখ্যমন্ত্রী বলছেন যে উষারানী মণ্ডলকে পা না ধরলে দলে নেবো না, তখন উচ্ছ্বাসটা দেখেছেন, এটাই বোঝা যাচ্ছে ওই অঞ্চলে তৃণমূলের কি অবস্থা। দ্বিতীয় একটা কথা আমাদের স্পষ্ট প্রশ্ন, পা ধরতে হবে কেন? এটা কি মানে শ্রমিক মানে মালিক সম্পর্ক নাকি? পা না ধরলে দলে নেবো না, এটা তো আমি বলে যে জনপ্রতিনিধিকে চূড়ান্ত অপমান করা। শ্রমিক মালিকও না, চাকর, মানে চাকর ভিত্তিতে, তারা কি তৃণমূল দলটা কি চাকর ভিত্তিতে চলছে? তার প্রমাণ মুখ্যমন্ত্রী বলছেন আমার দলের বিধায়ককে পা না ধরলে আমি তাকে দলে নেবো না। এটা কোনো সুস্থ এই যে শুভেন্দু অধিকারী বলেন যে ওটা একটা কর্পোরেশন বা একটা কোম্পানি, যে কোম্পানিতে ওরা দুজন হচ্ছে ডিরেক্টর, তো সেই ব্যাপারটাই তো আসছে সামনে। দেখুন, মুখ্যমন্ত্রী যেটা মিন করতে চেয়েছেন, এই পা ধরাটা এটা বাংলা কলোকুয়াল টার্ম। উনি যেটা বলতে চেয়েছেন যে তুমি আমার কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে আমি তোমার দলে নেব না। 2 নম্বর, এটা বলতে কোনো দ্বিধা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এবং সিপিএম পশ্চিমবঙ্গ থেকে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে কৌশিক বাবু প্রমাণ করলেন এই যে দুর্নীতি সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হয়েছে। এই যে চাকরি দুর্নীতি। আর শুভজিতের কাছে কিভাবে দেখছেন এই পা ধরা থেকে উষারানী মণ্ডল এপিসোড?
দেখুন, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় আমি এখানে কি বলতে পারি। আমাদের যে রাজনৈতিক দল, তার যে কাঠামো, তার মতো তো এই দলটা চলে না। এই দলটা পুরোটা একটা কোম্পানির মতো দল, আজ থেকে নয়। শুভেন্দু অধিকারী তো হালে বলছেন, আমরা তো প্রথম দিন থেকে বলছি যে এটা রাজনৈতিক দলই নয়, এটা একটা সার্বিকভাবে একটা পরিবার, তার সম্পত্তি, তার বিস্তার ঘটনার জন্য পলিটিক্সকে ব্যবহার করা। এরকম অনেক দলই আছে বিভিন্ন জায়গায়। ঠিক তেমনই একটা কাজ আপনারা দেখছেন। এই তো মনে হচ্ছে যে দাস ব্যবস্থায় ফিরে যাচ্ছি, যে মালিক শ্রমিকও নয়, শ্রমিকের তো সম্মান থাকার কথা, শ্রমিক যার জন্য আমরা লড়াই করেছি দীর্ঘদিন ধরে। এ তো দাস ব্যবস্থা, দাস আর দাসের যে প্রভু হয় তার মতো জায়গায় চলে যাচ্ছি আমরা। দিন দিন এগোচ্ছি না, আমরা দিন দিন পেছোচ্ছি, এইটুকুই বলার। ওদের রাজনীতির ব্যাপারে আমার এখানে বলার কিছু নেই। আমরা দেখি নির্বাচনের ফলাফল যেদিন বেরোয় সেদিন অকাল হোলি দেখি বিভিন্ন রাজনৈতিক দলের, যাদের যেরকম রং সেরকম লাল, সবুজ, নীল আবির খেলতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। কিন্তু এখন ভোট চলছে, কিন্তু ভোট চলাকালীন আজকে ষষ্ঠ দফার ভোট পর্ব যখন শেষের পথে, তখনই আমরা দেখতে পেলাম আবির নিয়ে মেতে উঠলেন প্রার্থী এবং তার সঙ্গে সঙ্গে সমর্থকরা। আপনারা দেখতে পাচ্ছেন ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব তথা দীপক অধিকারী, তিনি তার সমর্থকদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছেন। তার সমর্থকরা ইতিমধ্যেই আবির নিয়ে খেলতে শুরু করেছেন। দেব এখনো সেখানে যোগদান না করলেও তিনিও যে যথেষ্ট ভালো মুডে রয়েছেন সেটা স্পষ্ট। নির্বাচনে জয়ের বিষয়ে কি এতটাই আত্মবিশ্বাসী দেব? যদি ঘাটাল লোকসভার 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল আমরা দেখি, তাহলে ঘাটাল লোকসভায় যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে একমাত্র ঘাটাল যে কেন্দ্রটি, এই ঘাটাল বিধানসভা কেন্দ্রটিতেই জয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। বাকি 6টি বিধানসভায় দখল করেছিল তৃণমূল কংগ্রেস। ফলে জয়ের বিষয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন দেব, এবং তিনি বারংবার সে কথা বলেও ছিলেন যে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী তার জয়ের বিষয়ে। আজকে ভোট পর্ব শেষ হওয়ার আগেই এই যেভাবে তার সমর্থকরা আবির খেলায় মেতে উঠলেন এবং দেবকে মালা পরিয়ে বরণ করে নিলেন, তাতে কিন্তু সেই আত্মবিশ্বাস খানিকটা ফুটে বেরোচ্ছে। যদি আমরা দিনভর দেখেছি এই ঘাটাল কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় তিনি দৌড়ে বেরিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী থেকে নির্বাচন কমিশন সকলের বিরুদ্ধে তার অভিযোগ নালিশে রয়েছে। শেষ পর্যন্ত কার মুখে 4 জুন শেষ হাসি খেলবে, শেষ আবিরটা কে খেলবেন, সেদিক জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। লাস্ট রাউন্ড।